কখন আমার বিপদ হবে আসলে আমি নিজেই জানি না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তাজি ভাই, আপনি আমাকে বলেন, আপনি কি সিঙ্গেল না মিঙ্গেল? বর্তমান রানিং সিঙ্গেল। যে পাখি উড়ে যায় ওই পাখি যাইতে দিতে হয়। বারবার বলতে গেলে মন ভেঙে যায়। এইসব কথা বললে আমার যে ভাই বোনগুলো আছে এগুলো শুনলে ওরারও কিন্তু মন ভেঙে যায়। তাজু ভাইয়ের টাকা পয়সা নয়, না 24 লক্ষ টাকা ব্যাংকে ঢুকছে, এটা কি মিথ্যা? অবশ্যই মিথ্যা। কলা কিভাবে ধরে? তাজু ভাই, এখন কি মেয়েরা আপনাকে প্রেমের প্রস্তাব দেয়? প্রেমের প্রস্তাব দিলে আমি এলাও করি না। সত্যি সত্যি পিওর? কিন্তু আমি শুনছি তাজু ভাই প্রেমে পড়ছে। সবুর করেন, সবুর। যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিবিটিএল প্রেজেন্স দৃষ্টি 24 পডকাস্ট। আবারও না আসলে নাই, যেহেতু বলা হয়েছিল তাই আবারও আমার আজকের মেহমান হচ্ছেন তাজু ভাই 2.0। তাজু ভাই, কি খবর বলেন, কেমন আছেন? আমি আল্লাহ পাকের ইচ্ছা অনেক ভালো আছি এবং আমার দেশের মানুষ, দেশের বাইরে প্রবাসী যারা আছে তাদের উপরে আমাকে সাপোর্ট করে দিতে আমি অনেক ভালো আছি। আচ্ছা, তাজু ভাইয়ের একটা কমপ্লেইন ছিল আমার সাথে যে সাংবাদিকরা শুধু আসে আমার ব্যক্তিগত বিষয় জানতে চায়, আমার সম্পর্কে কিছু জানতে চায় না। তো তাজু ভাই, আজকে আপনার সম্পর্কে, আপনার চর সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। তার আগে আমরা একটু মজা করব, ঠিক আছে? তাজু ভাই কিন্তু আমার খুব পছন্দের একজন মানুষ এবং তাজু ভাই আমি জানি আমাকেও খুব বিশ্বাস করে। তবে তাজু ভাই, আপনার এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি, এই ব্যাগটা সব জায়গায় আমরা দেখি। সো মানুষের অনেক কৌতূহল যে এই ব্যাগের ভিতরে তাজু ভাই রাখে কি। কোন ব্যাগে এটা? হ্যাঁ, এটা আসলে এটা কি একটু দেখাবেন আমাদের দর্শকদেরকে, একটু দেখান না। ভাইরাল হওয়ার পরে এই ব্যাগটা হচ্ছে সেই ভাইরাল ব্যাগ। আমি ভাইরাল হওয়ার পরে আর কি আমাকে লুকাস কোম্পানি থেকে আমাকে এটা দিয়েছে। আচ্ছা, যে এই ফিতেটা এখন সবসময় ভিডিও করলে এটা থাকে সামন, যেখানে যায় ওখানে মানুষ চিনতে পারে। এবং এটা মনে হয় যে আমাদের বাংলাদেশে AI বলে না সেটাই বলে, সেটাও সার্চ দিলে এটা এই লোগোটা বাংলাদেশের স্মৃতি হিসেবে মনে হয় রেখে গেছে। এইটা বাংলাদেশের পতাকার একটা কিন্তু ভাব আছে এখানে, তাই না? তাজু ভাই, আপনার ব্যাগের ভেতরে কি আছে জানতে চাই। এই ভাইরাল ব্যাগ যেটা বাংলাদেশের সবাই দেখলেই চেনে যেটা তাজু ভাইয়ের ব্যাগ। তো এই ব্যাগের ভেতরে তাজু ভাই কি নিয়ে ঘোরে? এই ঝোলার ভেতরে আছেটা কি? এই ব্যাগের ভিতরে আমরা একটু দেখতে পারি ভিতরে? অবশ্যই প্রশ্নটা অনেক কঠিন, যেরকম সহজে ওইরকম। এই ব্যাগের ভিতরে আলটিমাল্টি শুধু থাকে একটু পাওয়ার ব্যাংক, আর থাকে একটু আমরা দর্শকরা একটু দেখি, যদি কিছু আপনি মনে না করেন। না আমি মনে করি কি এখানে এই যে পাওয়ার ব্যাংক আছে, এখানে কি পাওয়ার ব্যাংক? হ্যাঁ, পাওয়ার ব্যাংক। আর কি আছে? এটা আর কিছু নেই? আর আছে এটা এক ধরনের গিফট দিছে আমাকে। ও, এটা অনেক সুন্দর। সালাম ভাই আমাকে গিফট দিছে। এখানে আমি রাখি ওই যে আমার ভোটার আইডি কার্ডে ভিতরে রাখি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা ভোটার আইডি কার্ড দেখবো না। এই যে আইডি কার্ড। আচ্ছা, ঠিক আছে, আমরা পার্সোনাল ইনফরমেশন দেখবো না। আর কি আছে? আর কিছু নেই। আর কিছু নাই? না। তাজু ভাই ব্যাগে টাকা পয়সা রাখে না? না রাখে না? টাকা পয়সা আমি কোথায় পাবো? তাজু ভাইয়ের টাকা পয়সা নয়, না। এটাও বিশ্বাস করব? অবশ্যই করতে হবে। না, এটা অবশ্যই বিশ্বাস করে। আমি তো বিশ্বাস করি, কিন্তু লোকে কি বলে জানেন? লোকে অনেক আমাকে নিয়ে টোল করে, লোকে অনেক কিছু ভাবে। এই এতগুলা চর অঞ্চলে এত লোক, বাংলাদেশ স্বাধীন হয়েছে থেকে এত লোক আমাদের চর অঞ্চলে আসে নাই। যেমন বাংলাদেশে যতগুলা টেলিভিশন আছে যে সাংবাদিক বলে তারা আসছে, আবার ইউটিউবে যে বাংলাদেশে আছে কম বেশি 3 ভাগে 2 ভাগ আসছে। অনেক লোক আসছিল, কম করে 500-700 1000 2000 5-6 হাজার লোকে এরকম 10,000 লোক আসছে। তারা আসছে শুধু এক নম্বর আমার কাছে, আমি তখন ভাইরাল, তারা শুধু আসছিল ভিউ কামানোর জন্য নিজে। কিন্তু চরের যে অসঙ্গতি এটা কেউ তুলে ধরে নাই। আমার মুখের আমাকে শুধু ইন্টারভিউ নিচে আর চলে গেছে যে আমার চরে যে আমার বাড়ি আসলে যে এরকম ভাঙাচুরা আছে, আমার চর এরকম, এগুলো করে না। শুধু আমার মুখের ফেস দেখে তারা ভিউ কামাই করছে। আচ্ছা, কিন্তু এই যে লোকে যে বলে 24 লক্ষ টাকা ব্যাংকে ঢুকছে, এটা কি মিথ্যা? অবশ্যই মিথ্যা। লোকে তো বলবে ওই যে এটুকু যেমন
5,000 10,000 মানুষ ধরে আসে, তারা হিসেব করে ধরি এত টাকা করে দেয়, তাহলে তো এত টাকা আটকাল করে ধরে একজন বলে, ওটা আর এক জায়গায় বসে আর একজন শুনে, মানে এরকম এইভাবে প্রচার হয়ে গেছে। ওইরকম কোনো টেলিভিশন থেকে কোনো আমাকে ওইভাবে কোনো কেউ এখন তত্ত্ব বাইর করতে পারে নাই। এই ছোটোখাটো যে পেজগুলো আছে, এই পেজগুলো আমাকে নিয়ে অনেক টোল করে এখনও। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আপনার সেই ভাইরাল মাইক্রোফোনটা একটু ধরি আমরা। মাইক্রোফোনের ভেতর কি আছে একটু দেখি। আচ্ছা, মাইক্রোফোনে আমার কিচ্ছু নাই, এটা একটা আমার ওয়ার্ডের রানিং নাম্বারের, এটা আমি খুঁজে বাড়ি করেছি আর কি। আচ্ছা, মানে এটা আসলে সঠিক মাইক্রোফোন না? না, এটা সঠিক না। আচ্ছা, এটা আমি দিয়ে এখন ভাইরাল হয়েছি। এখন আমি দেখি ইদারিং বাংলাদেশে যে ছোটোখাটো বড়খাটো যে পেজগুলো চালায়, ইউটিউবটা আছে, সবসময় এরকম তারা শুরু করছে না আমার দেখা দেখি করে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি এখনকার জিজ্ঞেস করলাম কেন আগে এটা নেওয়া হয় নাই, এখন নেন কেন? ও ভাই, আপনার দেখে দেখে এটা আকর্ষণ, আপনি যেরকম বলে আকর্ষণ, আমরাও শুরু করছি এরকম আকর্ষণ। আচ্ছা, আমি কি আপনার মাইক্রোফোনটা ধরতে পারি? অবশ্যই। আচ্ছা, যদিও আমার সেই যোগ্যতাও হয়নি আমি বলবো, কারণ তাজু ভাই এই সহজ সরল মানুষটা আসলে তার মুখ দিয়ে যতটুকু বলতে পেরেছে অসঙ্গতির কথা, সেই কথাটা কিন্তু আজ পর্যন্ত আমি বলতে পারি নাই, যেটা আমার ব্যর্থতা। তারপরও আমি সৌভাগ্যবান যে তাজু ভাইয়ের সেই মাইক্রোফোনটা ধরলাম। মজার কথা হচ্ছে এটা আসলেই একটা মাইক, কিন্তু নষ্ট মাইক্রোফোন, এবং এর ভেতরে আসলে কিছুই নাই। এটা দিয়ে কথা বললেও কেউ শুনবে না, কিছুই না, এটা একটা শো। কিন্তু তাজু ভাই যে এটা যে খেয়ে গেছে, ওটা ভালো ছিল, ওই মানুষ একটু নাড়তে নাড়তে নষ্ট করে ফেলছে। তো নতুন একটা কিনবেন না? কিনবো দেখি। তবে এটাই সুন্দর, তাই না তাজু ভাই? আচ্ছা, এটা দিয়ে একটু যদি জিলাপির সরকারি রেট কত সেটা যদি একটু বলতেন। বলতে হবে? বলেন না। আসলে আমি ভাইরাল হয়েছি এই ডায়লগটা নিয়ে। ডায়লগ বলতে ওরকম আমাদের এলাকায় এইরকমই আর কি, মানুষ এইভাবে জীবন কাটায়, রাস্তাঘাট নাই, ইত্যাদি নাই। আসসালামু আলাইকুম দিয়ে শুরু করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সেদিন আমাদের বাংলাদেশে 26শে মার্চ উপলক্ষে আমাদের চরাঞ্চলে হাইস্কুল মাঠে এরকম ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে। আমি ওই অনুষ্ঠানে যে বছরে 26শে মাস আসলে আমি যোগ দেই। কোথায় থাকি আমি 26শে মাসে বাড়ি যাব, অনুষ্ঠানে অংশ করি। আমি অনুষ্ঠান আমার প্রিয়, অনুষ্ঠানকে আমি ভালোবাসি। অনুষ্ঠান দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দোকানপাট অনেক আসে, জিলেবির দোকান, খুরমের দোকান, গালামালের দোকান, চুরি ভিতের দোকান, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসে। তা এক জিলেবির দোকান দেখে অনেক সাজাইছে, অনেক ভালো, অনেক ভালো। তা আমি জিলেবি খাইতে গেলাম, 250 গ্রাম জিলেবি খাইতে খাইতে পরে খাওয়া শেষ। আমি এখন নিজে চিন্তা করতেছি, বলে এই জিলেবির দামটা কিভাবে আমি দেবো। 250 গ্রাম হিসেব করে দাম শুনে দেবো না 1 কেজি হিসেব করে আমি দামটা দেবো? আমি একবার দিশে রয়ে গেলাম, মানে একবার আলটিপাল্টি পড়ে গেলাম, এখন কি করব। তখন আসলে পকেটের টাকাও ছিল কম, একটু হিসেব করতে করতে দোকানদারের সাথে কি করতে করতে করলাম জিলেবির 250 গ্রাম কত আর জিলেবির কেজিটা কত। আবার মনে মনে ভাবতেছি কেজির দাম শুনে হিসেব করে করবো, আবার 250 দাম কত হয়, এইভাবে মানে খেয়ে ফেলছেন কিন্তু পকেটে টাকা নাই। হ্যাঁ, পকেটে একটু টাকা শর্ট ছিল। পরে জিলেবি আলা কইলো 200 টাকা কেজি। আবার তার গেলে বছর, এটা 25 সাল না, এটা 26 সাল, আবার 24-25 সালে খাইছি আমি 150 টাকা কেজি, 140 টাকা 60 টাকা কেজি। এই বছরে 26 সালে এসে 26শে মাসে এসে জিলেবি খেয়ে আমি মনে হয় বিপদে বললাম নাকি, মানে মনে মনে কল্পনা। আচ্ছা, কত টাকা কেজি ছিল তখন? 200 টাকা কেজি। আমি করলাম কেন 200 টাকা কেন? গেল বছরে খাইলাম আমি 160 টাকা কেজি খেলাম, এই বছরে এত টাকা বাড়লো কেন, এত টাকা কেন? এই আর কি করতে করতে বললাম আমি তাহলে ভিডিও করব। তখন আমি একাই ভিডিও করি, ওই যে স্ট্যান্ডগুলো দিয়ে ফিঙ্গার দিয়ে ঘুরে এই পাশে ওই স্ট্যান্ড দিয়ে একাই ভিডিও করে, স্ট্যান্ড খাড়া করে আমি আবার প্রশ্ন করলাম এত দাম কেন? কয় আমার চরাঞ্চলে একটা ময়দার বস্তা, একটা চিনির বস্তা, ইত্যাদি যে মালগুলো আছে, তেল, এগুলো শহর থেকে আনতে হয়। এই শহর থেকে আনতে গেলে অনেক কিন্তু আমাদের কষ্ট। আমাদের চরাঞ্চলের যে ইউনিয়ন আছে, আশপাশ মানুষ আছে, ওখানে 40,000 মানুষ বসবাস করি আমরা। এখানে রাস্তাঘাট অবস্থায় এইসব দাম বৃদ্ধি হয়ে থাকে।
রাস্তাঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই ইত্যাদি দিয়ে এরকম শুধু ঘোড়ার গাড়ি চলে। ঘোড়ার গাড়ি থেকে এরা কয় এরকম দাম বাড়ে, মালের দাম বাড়ে, এদিকে ঘোড়ার গাড়ি দাম বাড়ে, নৌকার থেকে আবার মাল নামাইতে হয়, এরকম ইত্যাদি ইত্যাদি আর কি। মধ্যস্বত্বভোগীও আছে, মাঝখানে তো অনেকে টাকা খায়। হ্যাঁ, মাঝখানে তো আবার আমাদের চরণ ছিল বলে দালাল। দালাল, হ্যাঁ দালাল বলে, খাজনা বলে, খাজনা নেয়, হ্যাঁ খাজনা 10 টাকা 5 টাকা করে, হ্যাঁ এরকম নেয়। এবার করতে করতে আমি বললাম তাহলে ভিডিও একটা করি, তাহলে আচ্ছা ঠিক আছে করো। 200 টাকা কেজি আমি আবার করলাম, বলে 200 টাকা কেজি সবাই বিক্রি করে না তুমি একলাই করো? কয় সবাই বলতে আমার জায়গায় সকাল থেকে বিক্রি করতেছি 200 টাকা করে, সবাই 200 টাকা। আমি বললাম ঠিক আছে। তখন আমার মাথায় ঢুকে গেল, স্ট্যান্ড খাড়া করে ভিডিও খাড়া করে একাই এইভাবে করলাম। আজকে বাংলাদেশের মহা 26শে মাসে উপলক্ষে আমার চরাঞ্চলে রাস্তাঘাট ইত্যাদি না থাকাতে 200 টাকা জিলেবির কেজি। যদি কোনো অন্য আইন ভঙ্গ করা হয় কি দাম নির্ধারিত দাম বাড়ানো হয়, নির্ধারিত করা হয়, তাহলে আইনের ব্যবস্থা নিতে হবে, এইভাবে আর কি বলছি। আচ্ছা, সরকারি রেটের জিলাপি মানে কি? জিলাপি রেট কি সরকার নির্ধারণ করে দেয়? না না না, ওইরকম হয় না, যেটা আমি ওটা বলছি ওই যে সবাই এক রেটে বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরেও তাজু ভাই, আমার যেটা মনে হয়েছে, যেহেতু তাজু ভাইয়ের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, আমি কুড়িগ্রামও গিয়েছিলাম কিন্তু তাজু ভাইয়ের বাসায় যাওয়া হয় নাই আমার, কিন্তু তাজু ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন কি ভাত আর হচ্ছে শরৎ নদীর মাছ আর হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা, আলু ভর্তা খাওয়াবেন। তারপর আমার কাছে মনে আর আমাদের চরাঞ্চলে আর একটা প্রিয় খাবার হলো ওই যে কচুর পাতের ভর্তা। কচুর পদের ভর্তা আর পেঁয়াজ মরিচ দেবেন না? হ্যাঁ অবশ্যই থাকবে। আর একটা আছে শীতল ভর্তা। শীতল ভর্তা, এটা আমার বাড়ি আসবেন, বইতে দেবো পিড়েতে, আর খাইতে দেবো শুটকি শীতল ভর্তা। বাহ, মাশাআল্লাহ। আর পন্তা ভাত দিয়ে অনেক মজা। এবং সত্যি সত্যিই তাজু ভাই আমাকে বলেছিল যে আসেন আপনি, এবং পুরো টিম নিয়ে চলে আসার জন্য। কিন্তু ওখানে গেলে হয় কি, রাতের বেলা স্টে করতে হয়, আর চলে আসা যায় না, কারণ বিশাল বড় নদী পার হতে হয়, সো গাড়ি নিয়েও যাওয়া যায় না। তো আমরা আসলে টিমরা যেতে পারি নাই। তো যেটা মনে হলো আমার তাজু ভাইয়ের সাথে এই কয়েকদিন কথা বলে, যে তাজু ভাই ঢাকার মানুষকে, যারা ঝিলমিল শহরের মানুষ, তাদেরকে একটু ভয় পায়, মনে করে যে তারা যদি আমার কোনো ক্ষতি করে ফেলে আমি হয়তো বুঝবো না, আমাকে যদি ঠকিয়ে দেয়। এটা কি সত্যি? আসলে কি আপনি ঢাকার মানুষকে ভয় পান? আসলে ভয় বলতে জীবন তো একদিন তো মরতে হবে। আমি এটা কল্পনা করে আজ থেকে ঢাকা শহরে ঘুরবো এবং বাংলাদেশ আমি ঘুরবেন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বলেন তো যে আপনার বাবা মার সম্পর্কে, আপনার বাবা মার পেশাটা কি ছিল? আসলে আমার বাবা মার পেশা ছিল এরকম, বারবার বলতে গেলে মন ভেঙে যায়। এইসব কথা বললে আমার যে ভাই বোনগুলো আছে এগুলো শুনলে ওরাও কিন্তু মন ভেঙে যায়, হালকা হয় তারা। বলে আমার ভাই না জানি ছোটোবেলায় অনেক কষ্ট করেছে। যেটুকু আপনি প্রশ্ন করেছেন তো অবশ্যই বলতে হয়। আগে আমাদের বাড়ি ছিল দিনাজপুর ছিল, ওখান থেকে আমার ফুবু, আমার বয়স তখন 2.5-3 বছর এরকম, তখন 4 বছর, আমি তখন পায়ে হাঁটি বেড়াই। তো ওই জায়গাও আমার বরব্বা বলে, ওই জায়গা আর কি দিনাজপুর রানী সঙ্গলের দিকে। ওখান থেকে আমার ফুবু দেয়া দেখে ওইরকম কষ্ট, ওইরকম দুর্গতি, এই জন্যে এখানে আনলো, কুড়িগ্রামে আনলো। কুড়িগ্রামে এসে এখানে তার জায়গার মধ্যে জায়গা দেখেছিল, মাটি কাটিয়ে একটা ঘর তুলে দিল, আর কি টিনের ছাপড়া তুলে দিল আর কি। ওখান থেকে থাকতে 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 কষ্ট করতে করতে আমি যখন 5-6 বছর বয়স হয়, 7 বছর বয়স হয়, তখন আমি আমার পাশের বাড়িতে আনিল একটা নাম আছে, তার বাড়িতে সবসময় চলাচল করি, সবসময় কাজ করি, গরু করি, অমুক করি, মানে কাম বাতায়। মানুষের বাড়িতে একবেলা খাইতে গেলে কিন্তু কাম করে খাইতে হবে। একটা গরু বাঁধলে হলেও খাইতে হবে, একটা ছাগল বাঁধলে দিলে খাইতে হবে। তার তখন জমাজমি অনেক ছিল, কৃষি আবাদ করছিল, মানুষের গরু এসে ধান খায়, গরু ক্ষেত দিয়ে আসে অথবা ভাত খাচ্ছিলাম। এইভাবে আমি আমার জীবন কেটেছিল। পরে বাবা মা তখন আমার মানুষের বাড়িতে, বাবা কৃষি কাজ করে, মা মানুষের বাড়িতে মাটি কাটে। তখন কিন্তু টাকারও ছিল কম টাকা, অল্প টাকায় মূল্য কম ছিল। হ্যাঁ, এরকম সব কিছু মূল্য কম ছিল। টাকায় অনেক কিছু কেনা। হ্যাঁ, তখন কিন্তু হিসেবটাই আলাদা। কিছু টাকা খাইতে হবে, কিছু টাকা জমাতে হবে, যেটু টিনের চাল আর কি, ছাপড়া, বাঁশের খুঁটি দিয়ে, বাঁশের পাইপ দিয়ে, এরকম আর কি। বাতাস উঠলে কিন্তু আলটি বাল্টি শুরু হয়ে যায় তখন, এরকম।
আমার কিন্তু সব কিছু মনে আছে। এইভাবে কিছু টাকা জোগাড় থেকে আমার বাবা মা চিন্তা করে ভালো ঘর দেবো, একটা ভালো ঘরে থাকবো। আসলে ওইরকম হয় না, তখন আস্তে আস্তে আমার ভাই বোন আরও হইলো। কয়জন? 6 জন না আপনার ভাই হ্যাঁ, বোন? এই তো বর্তমান আর কি 3 ভাই 3 বোন, 2 বোনের বিয়ে হচ্ছে। বর্তমানে এই পরিচয় আছি, বোন সামনে এসেছে পরীক্ষা দিল। এইভাবে ভাই একটা কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা পড়ে, বর্তমান ক্লাস 10-এ পড়ে, রানিং। আর আপনি কি বড়? হ্যাঁ, আমি সবার বড়। আমার ভাইটা খুব আসলে কষ্ট বলতে ঢাকা শহরে বিল্ডিং করার কাজ করে, আবার 1 মাস কাজ করে, 2 মাস কাজ করে। হ্যাঁ মিস্ত্রি? হ্যাঁ, লেবার আর কি, লেবার, শ্রমিক। আপনি রডের মিস্ত্রি ছিলেন নাকি লেবার ছিলেন? হ্যাঁ, রডের আর কি মিস্ত্রি, লেবারে ছিলাম আর কি। লেবার ছিলেন। রডের কি কি কাজ পারেন আপনি? রডের আর কি সব কিছু কাজ করে আসলে, যেগুলো মোটা মোটা রড আসলে এগুলো আমার শক্তি আসলে এগুলো আসবে না, যেগুলো চিকন রড এগুলো পারি। তাজু ভাই শক্তি নাই? হ্যাঁ, আছে খুব সব কিছু শুধু ওই কাজটা পারি না, তাছাড়া আমি সব কাজ করতে পারি আর কি। আমি তো জানি তাজু ভাই এখন হিরো হয়ে গেছে, ডিসুম ডিসুম করে গুন্ডাকে মারতে পারবে। ও না, পারবে না? আচ্ছা তাজু ভাই, কত বছর বয়সে ঢাকায় আসছিলেন? আসলে তখন বয়স ছিল সাইডে একটু খাটো ছিলাম, মানে সাইজ, এই কারণে মানুষ আমাকে ঢাকা আনতে চায় না। তখন আমার মা তখন এক লেবার ছিল, আলম ছিল, তার কাছে যে কান্নাকান্দি শুরু করলো, আমার ছেলেটা ঢাকা নিয়ে যেতে হবে, নাহলে অভাবে সংসারে আমার এরকম চলতেছে, সমস্যা চলতেছে, ঘর দিতে হবে, আবার তাজুর বাবা এই কষ্ট করতেছে, মানে এইভাবে কান্না শুরু হয়ে একবারে মনে করেন আমার মার কান্না সহ্য করে না পায়, কথা কয়ে আমাকে সাথ করে দিচ্ছে, হাতে তুলে দিয়ে তিনি ঢাকা শহরে আনছে। মিস্ত্রি করতে করতে তিনি এখন আলম এখন বড় ধরনের এখন কন্ট্রাক্টারি আর কি কাজ, কন্ট্রাক্ট নেয় নিয়ে আর কি কাজ চালায়। এইভাবে আর কি আমার জীবন দেবনা আর কি চলছিল আর কি। তারপরে এরকম করতে করতে টেকা জোগায়, আয়ের চেয়ে ব্যয় বেশি। এই যে ভাই বোন পড়াশুনো করে, 2 বোন বিয়ে হয়েছে, তখন তো বিয়ে হয়নি, তখনও 2 বোনের প্রাইভেটের টাকা, পড়াশোনার টাকা, কাপড় চোপড়ের টাকা, কাপড় চোপড় তো বাকি নেই, মাঝে মাঝে টাকা দেই, কোনো মাসে দেই, কোনো মাসে অর্ধেক, মানে এরকম ভাগ করে চলছে। 10টা টাকা আমি একাই খাইতে গেলে চিন্তা করি, এইরকম ওই দোকানে বাকি, ওই দোকানে বাকি, চালের দোকানে বাকি, ওই দোকানে বাকি। আর একটা আমাদের চরঞ্চলের নিয়ম হলো কি, যারা অভাব পরিবারে তারা চালের বস্তা একটা নেয় আর একটা বাকি, একটা ফুরেলে, মানে এইভাবে চলে আর কি। তো চালের বস্তার মাঝে মাঝে টাকাও তো দিতে পারতেন না? পারতেন না, তখন অপমান করতো না? অপমান কি, তখন আমি বলছিলাম ভাই এরকম এই মাসে অর্ধেক নেন, পরের মাসেটা একবার ব্যাক করে দেবো। তখন আর কি সংকটে পড়ি কোন সময়, ওই যে ভাই বোন বাবা মা ওই যে কাপড় চোপড় দেন, ওই দোকানে কিছু দিতে হয়, মানে ভাগ ভাগ করে পাট করে কাঁচা বাজার পর্যন্ত করতে হয়, আমার একলাই তো সম্ভব না। টাকার জন্য কখনো অপমানিত হয়েছেন? হ্যাঁ, অনেকে অপমান আমি বলছি অনেক কিছু টেকার জন্য। কি বলছে? যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। আসলে সবাই আমাকে তখন টোল করছিল আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, জীবনে আয় করতে পারবো না, এরকম আর কি অনেক কিছু বলছিল। কেউ বলে নাই যে এক্ষুনি টাকা দিয়ে যাবি না, এখান থেকে যাইতে পারবি না? হ্যাঁ, বলছিল এখন দিতে হবে, অমুক দিতে হবে। তখন আমি বলছিলাম ভাই এখন আমাকে করলে তো হবে না, আমি কাজ করে ইনশাল্লাহ দিয়ে দেবো আর কি। আমি একটা জিনিস বুঝতে পারছি দর্শক, আমি আসলে জীবনের গল্পটা একটু জানতাম, কিন্তু আজকে বিস্তারিত জানলাম। তাজু ভাই এইভাবে কখনো তার জীবনের গল্পটা বলে নাই কোথাও। তো একটা বিষয় বুঝতে পারতেছি, উনি কিন্তু শারীরিকভাবে যেটা হয় যে চর অঞ্চলে যে শিশুরা বড় হয়, আমরা যেমন পুষ্টিকর খাবার খাই, আমার কথা বলতে গিয়ে আমার চোখে পানি চলে আসতেছে, ওরা কিন্তু সেই পুষ্টিকর খাবারটা খেতে পারে না। আমি শিওর, আমি বলতেই পারি নিশ্চিত যে তাজু ভাই ছোটোবেলায় এই যে বাচ্চারা যে ঢাকায় জন্মগ্রহণ করে, দুধ খায়, তারপরে এই যে হরলিক্স বা প্রোটিন খায়, মাংস খায়, এগুলো তো নিশ্চয়ই ছোটোবেলায় আপনারা পান না? না, ছোটোবেলায় কি এখনও আমাদের চরাঞ্চলে কিছু কিছু খায়, কিছু কিছু খায় না আর কি। যারা শিক্ষিত পরিবার আছে, কিছু কিছু হয়তো খাওয়ায়, এখনও বেশি অংশ চরাঞ্চলে এগুলো খাওয়ানো হয় না। এগুলো খাওয়ানো হয় না? মনে হয় ছাতু খাওয়ায় নাকি আপনাদের বাচ্চাদেরকে? হ্যাঁ হ্যাঁ, ছাতু খাওয়ায়। তো তাজু ভাই এই কারণে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি যে খুব বেশি লম্বা হয় নাই, খুব বেশি শক্তি হয় নাই। তো তাজু ভাই কথা প্রসঙ্গে কিন্তু বলতেছিল যে আমাকে নিতে চাচ্ছিল না ঢাকায়, কারণ আমার যে গঠন, আমি যে উচ্চতা এবং আমার যে শক্তি দেখে তারা ভাবছে যে আমরা মিস্ত্রির তো কাজ করতে পারবো না।
তখন আসলে ওই ভাই প্রথম যখন কোম্পানিতে আমাকে ঢাকা আনলো তো আমার মনে আছে আসছিলাম ওই যে বসুন্ধরা গ্রুপে তখন বিলিং কন্ডাকশনে কাজ করে ওই জায়গায় ঢুকছিলাম। ওই জায়গায় ইঞ্জিনিয়ার ওই টাকার মালিকপক্ষের লোক আমাকে দেখে কিন্তু ঢুকাতে চায় না, কামে লাগাতে চায় না। তারা আমাদের ফোরম্যান আছে, আমাদের কনেক্টারের লোক আছে, আমার যে ঢাকা আনছে তখন মিস্ত্রি, তখন সবাই মিলে একটা আলোচনা বসছিল আর কি। দেখেন আমাদের চর অঞ্চল বাড়ি কুড়িগ্রাম জেলা এরকম বাড়ি এইভাবে পরিবে কাকে না ঢুকেলে তার তখন আমার নাম ছিল তাইজুল ভাই, তাইজুল। এই তাজুলকে কামে লাগাতে হবে। অসহায় পরিবারের লোক আসলে অনেকে দুর্গাটি এখন তো বাড়ি পাঠাইতে যায়, টাকা পয়সার দরকার, আবার তো কয়টা দিন কাজ করুক, তারপর টাকা কটা দিয়ে তারপর বাড়ি চলে যাবে। এইভাবে এইভাবে কামে। একটু বলি যে আমরা যারা ডেইলি লেবারগুলো নেই মানে কাজের জন্য, তাদের কিন্তু শক্তি সামর্থ্য দেখে তারপরে হচ্ছে নেওয়া হয়। এবং একটা কন্ট্রাক্টরের আন্ডারে যে লেবাররা থাকে তারা কিন্তু ধরেন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, কন্ট্রাক্টরের আন্ডারে একটা লেবার শুকনা টুকনা গেল, আপনিই বলবেন যে ওই মানুষটা তো কাজ করতে পারবে না, আনছেন কেন? হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে তাজু ভাইও পড়ছে। এবং এক সময় যেই মানুষটাকে আসলে কাজে নিতে চায় নাই, কারণ আসলেই কিন্তু সেটাই বাস্তবতা। উনি কিন্তু বড় মোটা রড বাঁকা করতে পারবেন না, অনেক কাজ আছে যেটা উনি করতে পারবেন না। ওটা সোজা আর কি, সোজা করতে পারতেন, মোটা রড পারতেন না। তাজু ভাই, বর্তমানে আপনার কিছু না মনে করলে আপনার বয়সটা কত এখন? এই তো আমার বয়সটা 29 থেকে 30 এরকম 28 হবে। 28, 29, 30 এরকম হবে। এই বয়সে এই যে নিজের ভাগ্যটা বদলে দিয়েছেন, এখন গ্রামের মানুষ কি বলে আপনাকে দেখে? এখন গ্রামের মানুষ অনেক কিছু বলে। আমি অনেক টাকা পয়সা ইনকাম করছি, অনেক টাকা পয়সা ব্যাংকে রাখছি, মানে অনেকে এখনো টোল করে, হিংসা করে। হ্যাঁ, এইখানে একটা কথা আছে যে মানুষ বলে গ্রামের মানুষ নাকি সহজ সরল। আসলেই কি গ্রামের মানুষ সহজ সরল? হ্যাঁ, এখনো সরল অবশ্যই আছে। আচ্ছা তাজু ভাই, আপনার কি মনে হয় যে আপনাকে যারা ভালোবাসে তারা কি সত্যি আপনাকে মানুষগুলো ভালোবাসে, নাকি আপনাকে একটা বিনোদনের পার্ট হিসেবে দেখে? আসলে মানুষ আমাকে অনেক ভালোবাসে, যেগুলা কিছু কিছু আছে আবার আমাকে মানুষ যদি ভালো না বাসতো তাহলে তো আমি এত বড় হয়তো আমাকে এত বড় শোতে আসতে হতো না, এবং 1.5 মিলিয়ন ফলোয়ার আমার হতো না। মানুষ ভালোবাসে দেখিয়ে আমাকে এত দূর আসছে, আমি আসছি। আবার কিছু লোক আছে আমাকে টোল হিসেবে ভাবে, কি বলে টোল হিসেবে বলে তোমাকে দিয়ে তুমি এত কিছু কষ্ট করতেছো, এত কিছু চরের জন্য তো কিছু হতেছে না। আমি তখন কি বলি, সান্ত্বনা দেই, সবুর করেন, সবুর, ধীরে ধীরে হবে, তাই না? আচ্ছা, আপনার জীবনে সবচেয়ে বড় ভয় কি? আমার জীবনে বড় ভয় হলো আসলে আমি এগুলো যে ভিডিও বানাই চর অঞ্চল নিয়ে এবং নতুন সরকার নিয়ে আমি কথা বলি, আসলে কখন আমার কি হবে, আসলে আমি কখন আমার বিপদ হবে, আসলে আমি নিজেই জানি না। কেউ আপনাকে হুমকি দিছে? না, ওরকম কোনো এখনো হুমকি আসে নাই। আসলে আমি একাই আবার চিন্তা করি এমন জায়গায় আসলে একদিন তো মরতেই হবে, সারা জীবন তো আমি বাঁচবো না। আসলে আমি এরকম ভিডিও সঠিক যেটা হবে, নদী ভেঙে যাচ্ছে, মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, গাছপালা ভেঙে যাচ্ছে, এগুলো সঠিক প্রশ্ন, সঠিক ভিডিও দেশ এবং দেশের বাইরে প্রবাসী সারা বিশ্বে আমি ছড়ে দিতে চাই। ঠিক আছে তাজু ভাই, আমরা আরও স্ট্রাগলের গল্প শুনবো, কষ্টের গল্প শুনবো। তার আগে আপনার সাথে একটা গেম খেলি, মজার গেম, ঠিক আছে? আমি তো গেম খেলতে পারি না। আমি জানি আপনি গেম খেলতে পারবেন। সো আমি আপনাকে এই মুহূর্তে কিছু জিনিস দিব, আপনার বলতে হবে জিনিসটা কি। দর্শক, তাজু ভাইয়ের সাথে আরও অনেক গল্প করব, কিন্তু তার আগে তাজু ভাই মেয়েদের মেকআপ আইটেমের কি চেনে, এটা একটা মজা, কিউট, সিরিয়াসলি দেখবেন না, সেটা আমি একটু দেখতে চাই। তাজু ভাই বলেন তো এটা কি? আসলে এগুলো বলতে পারবো না, কেন আমি ওইরকম মেয়েদের সাথে আমি আপনার যেটা মন চায় বলে ফেলেন। এটা কি? এটা মনে হয় আলতা হবে, লাল নীলে, মানে আলতা বলেন আতর আলতা। হ্যাঁ, এটা নেল পলিশ, একদম ঠিক হয়েছে। আচ্ছা তাজু ভাই, এইটা কি বলেন তো? এটা সেন্ট। এটা ফাউন্ডেশন। আচ্ছা, এটা কি বলেন তো? এটা আসলে এত জটিল প্রশ্ন। আসলে মেয়েদের সাথে আমি দেখান সামনে দিয়ে দেখান, এটা কি এটা কি মনে হয়? এটা হয়তো মেয়েদের হয়তো মেকআপ, মানে মেকআপ করলে কোথায় দেয় এটা? আসলে একবার দিশে রয়েছে, আলটি পাল্টি পরে গেলাম আমি।
আমি কি খুলিয়ে দেখতে পারবো না? হ্যাঁ দেখেন, খুলে দেখেন। এটা কিভাবে খুলে, কি করে এটা, মেয়েরা কোথায় দেয়? এটা গালে দেয়, গালে এরকম মানে ঝিলমিল ঝিলমিল করে আর কি। ঝিলমিল ঝিলমিল করে, একদমই ঠিক আছে, এটা গালেই দেয়। আসলে এটা হচ্ছে ব্লাশের নাম। এটা কি বলেন তো? আসলে আরো তো কত আইটেমের আলটি পাল্টি পরে যাবো, আসলে আমি দিশে আর হয়ে গেলাম। আপনাকে শিখাচ্ছি যে বিয়ে করলে কি কি কিনতে হবে আপনার বউয়ের জন্য। কই এটা তো কিছু নাই। এটা কিচ্ছু নয়? না, তাহলে আমি কিভাবে বলবো? আচ্ছা, এটা আরেকটা গোপন চেম্বার আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা দুইভাবে খোলা যায়। তাহলে কি আমি আলটি পাল্টি পড়ে গেলাম নাকি? এটা কি? এটাও আর কি এক ধরনের আগে মেকআপ আর কি, পাউডার এরকম। একদম এক্স্যাক্টলি, এটা ফেস পাউডার। হ্যাঁ, ফেস পাউডার। এটাও আর কি ঝিলমিল ঝিলমিল করে আর এটা কি। কি তাজু ভাই? এত আলটি পাল্টি জিনিস আনছেন আপনি, আমি দিশে আর হয়ে গেছি। আমি একজন চরণ ছেলে লোক এত কিছু বলতে পারি। এটা আনার একটা কারণ আছে, কারণ তাজু ভাই বলছে আমার মেকআপ কোথায়। তাজু ভাই কিন্তু শোয়ে আসার আগে বলছে আমার মেকআপ কোথায়। এটা হ্যাঁ, এটা ওই যে ফিনিশিং দেয় এটা দিয়ে। এটা ব্রাশ। এটা কি তাজু ব্রাশ। ভাই? হুম, এটা কি খোলা যায়? খোলা যায় তো। কই, আমার কি শক্তি নাই নাকি? ও, এটা ঠোঁটে দেয়, লিপস্টিক বলে আমাদের চরণ ছিল। লিপস্টিক। আচ্ছা, লাস্ট ওয়ান। এটা কি তাজু ভাই? আসলে আমি যদি না খুলি, আসলে আমি একবারে আলটি পাল্টি দিশে রয়ে যাব। খুলি খুলে আমার দেখতে হবে। কি এটা? আপনার চোখের ভিতর দেখে আমি বলে দিতে পারি এটা কি। বলে দিতে এটা? পারবেন? অবশ্যই। আচ্ছা বলেন তো কি। এটা ওই যে আমার চরণ ছিল, ছোটবেলা আমি শুনছিলাম এটা চোখের কাজল হুম, এইভাবে দেয় আর কি চোখে। একদম কাছাকাছি গিয়েছেন। এটা আইলাইনার। সাধারণত ছেলেরা মেয়েদের আইটেম বোঝার কথা না, কিন্তু তাজু ভাইয়ের সাথে একটু মজা করলাম, দেখলাম তাজু ভাই কি বলে। আর প্রথমে যখন আমরা বসছি, আমি একটু মেকআপ নিয়ে রিটাচ করতেছিলাম, তখন তাজু ভাই বলতেছিল যে আমার মেকআপ কোথায়। এই জন্য বললাম যে তাজু ভাই কি কি মেকআপ চেনে। তাজু ভাই, আমরা আবারও গল্পে চলে যাই। হ্যাঁ, তা আপনাকে তো সবাই তাজু ভাই ডাকে, আপনার আম্মা কি ডাকে? তাজু ভাই করে ডাকে? না না না, আমার আমার আম্মা ওই আমার আগের নামটা আছে তাইজুল। আচ্ছা, তাইজুল বলে ডাকে? আগে বাবা বলে, বাবা তাজুল। ও বাবা, মা কিভাবে কথা বলে একটু বলেন তো। এই তো বললাম, বাবা তাজুল, হ্যাঁ, তাইজুল। আচ্ছা, তাইজুল। এখন যে ভাইরাল হয়েছেন, আপনি বলছেন যে ভাইরাল হওয়ার পরে চর অঞ্চলের কোনো পরিবর্তন হয় নাই। চর অঞ্চলে আসলে আমি এত কথা বলি, আসলে এখনো মানুষ, কিছু মানুষ আসলে টোল হিসেবে ভাবে। আমি তো বাস্তব বলি, বাস্তব কৃষি জমি ভেঙে যাচ্ছে, এরকম ইত্যাদি ইত্যাদি হয়ে যাচ্ছে। রাস্তার উন্নয়ন হয় না। হ্যাঁ, এখন পর্যন্ত আমার চর অঞ্চলে একটা যে কিছু জমি ভেঙে যাচ্ছে, আসলে আমি চর অঞ্চল ঘুরে, কিন্তু কোনায় কোনায় আমি ঘুরে ঘুরে দেখি কোন জমিটা ভেঙে যাচ্ছে, কোন বাড়িটা ভেঙে যাচ্ছে। নদীর কিনারে আছে বাড়িটা, নদীর কিনারে গাছপালা আছে, গাছ আছে, গুয়ের গাছ আছে, কলার গাছ আছে, এরকম আছে আর কি। আমি ঘুরে ঘুরে দেখে দেখে ভিডিওগুলো আর কি আমার পেজে দেওয়া আছে। যদি না ভাঙে ওগুলো বাঁধ দিয়ে আটক করা যায়। মানে বাদ দিতে হবে, তাই তো? হ্যাঁ, বাদ দিতে হবে। যদি আটক করা যায়, ওই কলার গাছটা ধরবে, কিন্তু এই কলা ধরবে, এইভাবে কলা ধরবে। কলা ধরলে কি হবে? কলা পাকবে। কিভাবে ধরে? আচ্ছা, তারপরে ওই কলা পাকবে, কেটে নিয়ে যা শিশু বাচ্চা বাড়িতে ময় মুরব্বী আছে তারা খাবে, অথবা কিছু বিক্রি করা যাবে, সংসার চলবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলেছেন যেটা আমার মাথায় এসেছে, যেহেতু কৃষি নিয়ে কাজ করি, কোনো উপজেলা কৃষি অফিসার আপনাদের কৃষকদের কাছে আসে না, এটা কি সত্যি তাজু ভাই? 100% এই পর্যন্ত আমার চর অঞ্চলে আমি তো কোনায় কোনায় একদম ঘুরি। আমি তো যারা কৃষি আবাদ করে তাদের কাছ থেকে আমি শুনি, ওইরকম ভালো পরামর্শ, ওইরকম কৃষি জমিতে অফিসার বলে একটা লোক পর্যন্ত আসে না। আপনি একটা গান বানিয়েছেন চর ভেঙে যাওয়া নিয়ে, মনে আছে? আপনি কিভাবে জানলেন? আমি আপনার সব কিছু জানি। আমরা কি গানটা শুনতে পারি একটু? অবশ্যই। শুনি।
গান বলতে এক লাইন আর কি, বেশি শুনি 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 আপনি হয়তো বা মজা পাচ্ছেন এই জন্য এই প্রশ্নটা হয়তো বা চ্যাটাই দিয়ে বাইর করলেন, আমি জানি এটা। কোনো কি কি দিয়ে বের করছি? চ্যাট জিপিটি? চ্যাট জিবি। না, চ্যাট জিপিটি থেকে বের করিনি, আমি আপনার আচ্ছা যাই হোক, সেটা আপনার ইচ্ছা সেটা। শুনি। আসলে আমাদের চর অঞ্চলের কৃষি জমি, কৃষি এগুলো ভেঙে গেলে কেউ দেখার মানুষ নাই। আমি যে ওখানে গেছিলাম, আমার চর অঞ্চলে নদীর কিনারে গেছি, দেখি কাঁচার ভেঙে একবার ধাম করে শব্দ হলো। আমি ক্যামেরা অন করতে সময় পাইনি, আমার একটা কাঁচার ভেঙে বললো, তখন আমার ওই কথাটা মনে পড়লো, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, চরের জমি ভেঙে যাচ্ছে দেখার মানুষ নাই, চরের বাড়ি ভেঙে যাচ্ছে দেখার মানুষ নাই। এই তো এতটুকুই? বাহ, খুব সুন্দর হয়েছে। আমি জানি তাজু ভাই কিন্তু খুব সুন্দর কবিতা লেখেন। তাজু ভাই, আপনার একটা স্বরচিত কবিতা কি শুনতে পারি? মানে আপনি কবিতা লেখেন না? না, আমি তো এরকম পড়াশোনা না, আমি তো একজন মূর্খ। আপনি ফুল নিয়ে কবিতা শুনিয়েছিলেন আমাকে। হ্যাঁ, ফুল নিয়ে কবিতা শুনিয়েছিলেন। ও আর কোনো কবিতা নেই? না না, ওটাই। তাহলে ওই কবিতাটা আরেকবার শুনি। আসলে আমাদের চর অঞ্চলে ওইরকম কোনো শহরে কিন্তু অনেক ফুল আছে, আইটেমের ফুল আছে। আমার চর অঞ্চলে কিন্তু ওইরকম আইটেমের ফুল যায় না, ওই ধরনের ভালো অনুষ্ঠান হয় না, ভালো ফুল যায় না, ভালো ফুল ব্যবহার করা হয় না। শুধু একমাত্র ফুল ব্যবহার করা হয় স্রোত নদীর কচুরি ফুল। কচুরি পানা ফুল? হ্যাঁ, কচুরি পানা ফুল, সুরত নদীর কচুরি ফুল। ওগুলো কিন্তু আমরা ধরি, আচ্ছা। সাঁতার কাটিয়া ধরে নদীর মাঝখানে ধরে যায়, সাঁতার কাটিয়া এগুলো ফুল ছিঁড়ে ছিঁড়ে আনি মজা করি। আপনি কিভাবে সাঁতার কাটেন নদীতে? এইভাবে। এইভাবে সাঁতার কাটেন? আচ্ছা আচ্ছা, তারপরে? আসলে আমার আরেকটা কথা মনে পড়লো, যে সাঁতার কাটা নিয়ে। ছোটোবেলা বলতে আমি এখন ওই 10-15 বছর না, 10-15 বছর না, 10-12 বছর আগে আমার বন্ধুগুলো কিন্তু মাছ মারতে যায় স্রোত নদী। নদী কিন্তু বড় আছে, ছোট আছে, যেগুলো ছোট নদী, মনে করেন 2 মিনিট 1.5 মিনিট একটে যাওয়া যায়, সাঁতার কাটে যাওয়া যায়, ওগুলো নদী সাঁতার দিতে পারি। মাছ মারতে আমার আবার নিয়ে যাবে না, মাছ মারতেও নিয়ে যাবে না। কেন? ওই নদী সাঁতার দিতে হয়, আমি বেশি পারি না পারি, এদের নিয়ে যান। আচ্ছা, আপনি তো ছোটখাটো মানুষ, সাঁতার দিলে অল্পখানি যাবেন। পলিটি নেওয়া করে কোমরে রশি বেঁধে মাছ মারতে যায়। আমিও গেলাম, সাহস করে পিছিয়ে পিছিয়ে গেলাম। আমার বাল্যকালের বন্ধু আছে, সফি তার নাম, সে সাথে আছে দিয়ে আমি সাহস করে গেছি মাছ মারতে। পরে ওইসব নদী ছোটোখাটো সাঁতার দিতে গেলাম, পার হয়ে গেলাম। পরে সামনে আরেকটা মানে বড় নদী, মানে 3 থেকে 4 মিনিট সাঁতার কাটতে হবে। আচ্ছা, তারপর নেয় নাই? বলি, ও সবাই সাঁতার কাটা শুরু করতে, আমি পিছিয়ে পড়ে গেলাম। না, কেমন একটা পারবো না, আমি কই পাবো। আমার বন্ধুকে তুই পারবি না, তুই এইবারে থাক। আসলে এই মাছ আবার এমন জিনিস, এইবারে মাছ পাওয়া যায় না, মাছের একটা গুণা থাকে, মানে মাছ কোন জায়গায় জমা হয় না হয়, যারা মাছ মারে তারা জানে। মাছ কিন্তু হাতানো হয় এইভাবে, এর মধ্যে পানির মধ্যে, নদীর কিনারে কিনারে। এবার হাত দিয়ে ধরা যায়? হ্যাঁ, ওই জায়গায় কাঁচার বেশি, ওই জায়গায় বালু বেশি, মাছের এও বেশি। ওইবারে যাইতে হবে, সবাই ওইবারে যায়। আমি সাঁতার করে দিলাম, মাঝখানে যে আমি আর হাফসে যেতে পারি না, আমি শুধু দক্ষিণ দিকে ভেসে 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 যাই। সবারই বলতেলাম, ভাই আমারে বাঁচা, বন্ধু আমারে বাঁচা। আচ্ছা, কেউ আসে না, আমারও সবাই গালি শুলি করলো। তুই আইসুস কেন? হ্যাঁ, শালা তোরা করলাম বলে, তুই আজ পারে, তুই ওইবারে থাক, তোরা মাছ লাগলে মাছ দেখবো, তুই ওইবারে থাক, সবাই একটা করে মাছ দেবো। যেমন 15 জন আছি, 15টা মাছ তোর হয়ে যাবে, তোর আশা লাগবে না। তাও আমি সাহস করে গেছি, আমি একলা এইবারে থাকবো। সাহস করে গেতে গেতে মাঝখানে যা আমি সাঁতার না করতে পারে ভেসে ভেসে যাচ্ছি, সবাই গালি শুরু করলো। আর এক আমার বন্ধু আছে, বাল্যকালের বন্ধু, সফি নাম। সে আপনাকে বাঁচাইছে? হ্যাঁ, সে আমার কলম, এ বন্ধু তুই আমার তো আয় ভাই, আমার বাঁচা। পরে হে আসছিল, এ কানাই করে, আবার ধার কিন্তু খুব একবার স্রোত, মানে অনেক স্রোত আছে। ও আমারে ওর একবারে গালা ধরলাম, সাপটে ধরে আমারে পার করে নিয়ে গেল, যে আবার হাতে হাতে করে মাছ মারে আসলাম। এই যে আপনি আমাকে একটু বলেন তো, যে হাঁস কিভাবে খায়? হাঁস কি খায় বলেন তো দেখি? কিভাবে খায় বলেন তো? কি খায়? মাছ খায় না? ও মাছ, হাঁস নদীতে গেলে বেশি অংশ মাছ খায়। আচ্ছা, আর যে শামুকগুলো আছে এগুলো খায়। আসলে আমাদের চর অঞ্চলে যে প্রতিটা বাড়ির প্রায় হাঁস আছে, 1-2টা, কারো বাড়ি 10টা, কারো বাড়ি 50টা। কিভাবে খায় হাঁস? হ্যাঁ, বলতেছি আর কি।
হাঁস আছে, এই হাঁসগুলো কোন নদী পাশে ওই যে এগুলা সাইডে দেয়, তার হাঁসগুলো লাইন লাইন হয়ে যায়, লাইন হয়ে যায়। একটা হাঁস আগে গেলে ওর পিছিয়ে পিছিয়ে পাশাপাশি করে হাঁস যায়। নদীর মধ্যে নামতে হাঁসের তো খিদে, শামুক থাকুক, নদীর শামুক বলে, ছোটোখাটো মাছ বলে, নদীর কিনারে কিনারে মাছ থাকে, ওগুলো কিন্তু ইয়ে হাঁস ছাড়ি গদগদ গদগদ করে, মানে এই যে এরকম করে খায়, গদগদ গদগদ করে। আচ্ছা, গদগদ গদগদ করে খায়। আর গরু কিভাবে সাঁতার কাটে? গরু গরু তো কাল্লা এইভাবে সাঁতার কাটে, পাশাপাশি মানুষ। এইভাবে কেন? হ্যাঁ মানে গরু কি আসলেই সাঁতার কাটে? হ্যাঁ, গরু তো সাঁতার কাটে, কাল্লা এরকম করে, আর পাও চারটে এরকম করে। তাই? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, বিয়ালি আর আবিয়ালি মানে কি? বিয়ালি আর আবিয়ালি মানে কি? ও, এটাও আসছে? এটা কোথাও আসেনি, আমি আপনার ফলোয়ার বললাম না, আমি আপনাকে দেখি। ও, আসলে এবারও আমাদের দুষ্টামি করে কয়েকটা ছেলেবেলে একদিন খেলছে আর কি, খেলাইছে আর কি। বিয়ালি আবিয়ালি মানে হ্যাঁ হ্যাঁ, বলতেছি আর কি, কেউ হয়তো আর্মিতে চাকরি করে, কেউ অমুক জায়গায় জব করে, তো সবাই একখানে হয়েছে, বন্ধু বান্ধব একখানে হয়েছে। তখন আর কি ফুটবল খেলা লাগলো, কয় তাহলে এক পাশে যারা বিয়ে করছেন তারা এক পাশে, আর যারা বিয়ে করেন নাই তারা এক পাশে, কে কারে কয়টা গোল দেয়। আচ্ছা, মানে বিয়ালি মানে বিবাহিত, হ্যাঁ বিবাহিত, আর আবিয়ালি মানে অবিবাহিত। অবিবাহিত। আমার চরণ ছিল ভাষা হলো এটা। তাজি ভাই, আপনি আমাকে বলেন, আপনি কি সিঙ্গেল না মিঙ্গেল? বর্তমান রানিং সিঙ্গেল। সত্যি? সত্যি। পিওর? কিন্তু আমি শুনছি তাজু ভাই প্রেমে পড়ছে। না, আমি কোনো প্রেম করি না। শিওর? হ্যাঁ, আমি আগে সফলতা হব। যেমন আসলে দুঃখজনক, আমার বাড়ির চালাটাও আমার ফুফতো ভাইয়ের জায়গায় বর্তমান আছে। তারপরে বাড়ি এখন পর্যন্ত আমার বাড়ি যেই বাড়ি ওই বাড়ি ভাঙাচুরা, আসলে ওইরকম আর্থিক সহযোগিতা আমি যে 2 টাকা কামাই করি, আসলে ওইরকম আয়েছি, এখনও আমার ব্যয় বেশি, চাল ডাল সব কিছু কিনতে হয়। কিন্তু তাজু ভাই, আপনি আমাকে প্রতিবারই বলছেন যে বউ তখনই আনবো যখন আমার বাড়িটা করতে হ্যাঁ, পারবো। এই তো এরকম আর কি আমার আশা আছে। কিন্তু আমরা তো জানি বাড়িটা ঝিলমিল করব, ঘরটা ঝিলমিল করব, বউটা এসে তখন ঝিলমিল ঘর দেখতে পায়, আমার বউটা তখন ঝিলমিল থাকে। কারণ এক বউ তো হারিয়েছেন কারণ টাকা পয়সা হ্যাঁ, এরকম ঝিলমিল কারণে আমি হারিয়ে কারণে ফেলেছি। নিজের পায়ে না দাঁড়িয়ে আপনি বউ নিয়ে আসবেন না। কিন্তু আমি শুনেছি থটস অফ বিল্লাল যিনি, তিনি আপনাকে টিনের চাল কিনে দেওয়ার কথা বলেছেন, ইট কিনে দেওয়ার কথা বলেছেন, ঘর করে দেওয়ার কথা বলেছেন, 2.5 লাখ টাকা দেওয়ার কথা, 2.5 লক্ষ টাকা দেওয়ার কথা। এবং আমি যদি ভুল না করে থাকি, কোন একটা সরকারি প্রতিষ্ঠান থেকে আপনাকে জমি দেওয়া হয়েছে। প্রশ্ন এক এক করে এত প্রশ্ন এতগুলো বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে তো আপনার, আমি শুনছি আপনি জমিও পেয়েছেন সরকারের কোনো একটা প্রতিষ্ঠান থেকে, এবং সেই সাথে সাথে বাড়িও থটস অফ বিল্লাল আপনাকে করে দিচ্ছে। কোনটা আগে বলবো? দুইটাই বলেন। আগে একটা বাড়ি করছেন? বাড়ি করছেন? না, বাড়ি করি নাই। কেন? আপনাকে না করে দিচ্ছিল বলে? কে করে দিতে চাচ্ছিল? বিল্লাল ভাই। হ্যাঁ, তাই তো আমরা শুনেছি। হ্যাঁ, বিলাল ভাই আমার এলাকায় গেছিল, আমি ভাইরাল হওয়ার পরে আমাকে বলছিল, আবার আমার এলাকার লোকের যান মুরব্বী ছেলেবেলেকে বলছিল একটা ইট হলে বসে দিয়ে যাব। আসলে তিনি একজন ভালো মানুষ, ভালো উদ্যোগ নেয়, তিনি ভালো উদ্যোগ নিয়ে তিনি গেছিল আমাদের চরাঞ্চলে। আমার তাজু ভাই ভাইরাল হয়েছে, তাজু ভাইয়ের কাছে আসছিল, ভালো কথা। আসলে তিনি যে টাকা দিবে, ফান্ড কালেকশন করে টাকা দেয়, 2.5 লাখ টাকা, তার কথা 2.5 লাখ টাকা উঠবে, তাজু ভাইকে আমরা দেবো, তাজু ভাই ঘর হবে। আসলে ফান্ড কালেকশনে অত টাকা ওঠে নাই, এই জন্য বেলাল ভাই টাকাটা দিতে পারেনি। এটা কি আপনাকে জানিয়েছেন তিনি? হ্যাঁ, অবশ্যই জানিয়েছে। এক আপু আবার চট্টগ্রাম থেকে, কি জানি নামটা মনে নাই, তখন আর কি 77,000 টাকার সাথে 1 লাখ টাকা দিয়েছে আর কি, যোগাযোগ করে বেলাল ভাইয়ের মাধ্যমে দিয়েছে। তখন বেলাল ভাই মনে করলো বলে, তখন আবার কি জানি সাইদ ভাই নাকি, হ্যাঁ সাইদ ভাই ক্যান্সার রোগে আক্রান্ত, আমার সাথে যাইতে হবে। তখন তো আমারও শরীর খারাপ, খালি ইন্টারভিউ দিতে হয়, অমুক দিতে হয়, শরীর খারাপ, যাইতে পারবো না। আমি আবার বাস গাড়িতে উঠতে পারি না, বাস গাড়িতে বমি করি ভাই, আমি অসুস্থ, অত তো যাইতে পারবো না, আমি আর এক সময় যাব, সমস্যা নেই। তখন বললো তাহলে কিছু তো দিতে হবে, ওখানে গেলে আপনার নামে কিছু বলবো, তাহলে যেগুলো 52,000 টাকা, তাহলে ওই জায়গার দিকে দেন। আমি ঠিক আছে তাহলে। বিলাল ভাই বলেছে আপনাকে? হ্যাঁ, তখন আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তাহলে 52,000 টাকা নিয়ে যা
আমাকে ডাক্তারের সাথে কথা বলে দেবেন, আমি ডাক্তারের সাথে আমি কথা বলবো, যখন ভালো চিকিৎসা হয় ভালো হয় আর এছাড়াও তো প্রবাসীরাও নাকি আপনাকে সহযোগিতা করেছে এমন একটা কথা শোনা গেছিল। প্রবাসীরা কি আসলেই আপনাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে? না, ওইরকম কিছু হয় নাই। কিছু পূর্বাসী বর্তমানে ঈদ উপলক্ষে আমাকে সহযোগিতা মানে হাফ কেজি চিনি এবং হাফ কেজি সেমাই বিলি করে এটা আমি চাইছি আর কি, আপনি এইভাবে মানুষকে আগ্রহ, দিছেন? হ্যাঁ মানুষকে আগ্রহ করার জন্য। আমি বলছিলাম বলে ভাই আমাকে যদি এইভাবে সহযোগিতা করা হয়, আমাদের চর অঞ্চলে মানুষের যে সেমাই চিনি কিছু কিনতে পারে না, এইভাবে আমি বিলি করতে যাই, যদি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি মানুষে এইভাবে দেবো আর কি। তাহলে পরে আমার নিজ হাতে আমি প্যাকেট করছি, আরো দুইজন শালম আবার বুঝছি, শহীদ- সবাই মিলে আপনারা হ্যাঁ, মানুষকে প্যাকেট করে আবার সেমাই দিয়েছেন। আবার নিজ হাতে আমি হাতে হাতে কোন কোন গ্রামে কোন কোন বাড়ি অসহায় মানুষ আছে চিনি সেমাই কিনতে পারে না, এসব বাড়ি খুঁজে খুঁজে আমি নিজ হাতে দিছি। না কিন্তু ওই যে টাকাটা পেয়েছেন ওটা দিয়ে কি বাড়ির কাজটা শুরু করা যেত না? যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। না না, কেন? আমি কল্পনা নিচ্ছি এটা চিনি সেমাই না ওইটা না, আমি বলছি বিল্লাল ভাই যে টাকাটা দিয়েছেন ৭৭,০০০ টাকা, ওইটা দিয়ে কি কোনো রকম বাড়ির কাজটা শুরু করা যেত কিনা? ওটা দিয়ে ৭৭,০০০ টাকা দিয়ে আপনি কিভাবে বাড়ি করবেন? আপনি কি বিল্ডিং উঠাবেন? না বিল্ডিং না, টিনের ঘর দিতে চান, টিন তো আমি যে ঘরে থাকি আমার ঘর দিলে তো হবে না। আমার লাইভে দেখলাম কে যেন টিনও কিনে দিচ্ছে আপনাকে। ও টিনের টিন টিন কিনে দিচ্ছে, ঠিক আছে। টিনে যা ভিডিও করছে, ভিডিও করা শেষ, আমি বাড়ি আসি টিন দিয়ে পাঠাচ্ছে 16 পিস টিন। আসলে হ্যাঁ, 16 দিয়ে পিস তো টিন। সম্ভব না 16 পিস টিন দিয়ে। হ্যাঁ, তারপর আমি প্রশ্ন করছি বলে এই 16 খিন টিন আপনি কিভাবে দিলেন? এটাতে ঘর হবে? এখন চাল দেবো না টিনের বেড়া দেবো, কোনটা দেবো? পরে কয় আমাদের কোম্পানি এইভাবে ছোটোখাটো ঘর দেয়। আমি কই আমাদের চর অঞ্চলে এরকম ছোটোখাটো হয় না, বড় ঘর লাগবে। আচ্ছা যাই হোক, তাহলে বুঝলাম যে আসলে সবাই দেখাচ্ছে কিন্তু আসলে পরিপূর্ণটা কেউ দিচ্ছে না, এই তো। আর এমনিতে অনেকে ভাবে যে আপনাকে অনেক টাকা দেয়া হয়েছে, প্রবাসীর পক্ষ থেকে আপনাকে কোনো টাকা দেয়া হয়েছে বা কোনো মোবাইল বা কোনো গিফট? সবচেয়ে দামি গিফট কি দিয়েছে আপনাকে? সবচেয়ে প্রিয় গিফট দামি গিফট হলো আপনার পকেটেই আছে? হ্যাঁ আমার পকেটে, হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমার ভাইরাল মোবাইল, ৮,০০০ টাকার মোবাইল। ৮,০০০ টাকা দিয়ে মার্কেটিং আর কি। আচ্ছা, এটা তো করতে করতে আমার ভিডিও ঝাপসা আসে, ভিডিও ভালো হয় না, এই জন্যে 1 মিলিয়ন কিন্তু আমি এটা দিয়ে বানাইছি, এটা দিয়ে ভাইরাল হয়েছি 1 মিলিয়ন। তারপরে প্রবাসী ভাই বললো বলে তাজু ভাই তো ভিডিও বানায় ঝাপসা ঝাপসা আসে, ভিডিও ক্লিয়ার আসে না, যদি ভালো হয় আরও মানুষের চাহিদা বাড়বে, আর তাজু ভাইকে মানুষ বেশি ভালোবাসবে। তখন এক প্রবাসী থাকে ক্যামেলি আপু, আর একজন থাকে ভাই থাকে নোহমান ভাই, তারা দুজন বুদ্ধি করে শেয়ার করে আর কি এই ফোনটা দিয়েছে। এটা আইফোন কত? এটা মার্কেট প্রাইস ছিল 1 টাকা কম 1 লাখ টাকা, 99 লাখ 99,000। হাজার আচ্ছা 99,000 টাকা। আচ্ছা 99,000 টাকা। পরে মার্কেটে গেলাম, পরে করলাম বলে ডিসকাউন্ট কত, এটা রংপুরে কিনছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, পরে ডিসকাউন্ট দিল 97,000 টাকা, 2,000 টাকার ডিসকাউন্ট দিল। তাজু ভাইয়ের জন্য? বাহ, এখন তো সুন্দর আসছে আপনার ভিডিও। হ্যাঁ, আচ্ছা, আর উপহার হিসেবে যে একটা জমি পাওয়ার কথা ছিল সেটা কি পেয়েছেন? জমি কোথা থেকে যাওয়া কথা? আমি যতটুকু শুনেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে। হ্যাঁ, উপজেলা থেকে জমি দেওয়ার কথা। 1 একর বলতে আমাদের চর অঞ্চলে বলে 3 বিঘা বলে। আসলে জমি তারা কার্যকর আর কি চলতেছে, একটু সবুর করতে হবে। সবুর করতে হবে। আচ্ছা, আর কি কি গিফট পাইছেন? লাউ কুমড়া বা বাজার টাজার, বাজার সদাই এগুলো দিত না? হ্যাঁ, এগুলো কিছু কিছু দিচ্ছে, আবার তারা বলছে প্রতি মাসে আমরা দেবো, তারা দিচ্ছে, তারা ভিডিও করছে। 1 বস্তা চাউলও দিছিল, অনেক উপকার হয়েছিল আমাকে, নাহলে তো আমার কিনতে হতো। আচ্ছা আচ্ছা, দারুণ। আপনার জামা কাপড়ও নাকি গিফট আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার বেশিরভাগ জামা কাপড় আপনার ভক্তরা বলে যে আপনার থেকে সাইজে বড়। এখনো তো বড়, যে হাতা বড়। হ্যাঁ, বড় কেন? বড় তারা হয়তো বা আইডিয়ার করে তো আনে, সাইজ মিলাইতে পারে না, সাইজ মিলাইতে পারে না। তা আপনি বলে দেন না? এর আগে যে আপনি প্রোগ্রামে বলছিলেন আপনার মানজা কোমরে সাইজ, হ্যাঁ, তারপরে কি দিছিল?
না কোমরের সাইজ ওইরকম কোনো আসে নেই এখনো, তারা আনে হয়তো বা আমার মাঞ্জা হলো 28 থেকে 29, মাঞ্জা হয় 31 আসে, 32 আসে, এরকম বেশি আসে 31। আল্লাহ, তখন আর পড়তে পারেন না। আচ্ছা, তো আপনার মানে সাইজে জামা পাওয়াটা মনে হয় একটু মুশকিল নাকি, একটু সমস্যা? আপনি বারবার বলছিলেন যে আপনি একটু সাইজে ছোট বলে আপনাকে বন্ধুরা সাঁতার কাটতে নিয়ে যেত না, বা আপনাকে যখন লেবারি করতে গিয়েছেন সেই সময়টা আপনাকে কেউ কাজে নিতে চাইতো না। কিছু না মনে করলে আপনার উচ্চতা কত আপনি জানেন? হ্যাঁ অবশ্যই জানি, কত? এই 4 ফিট 6 ইঞ্চি। ভাইরাল হওয়ার পরে যারা ট্রোল করেছে আপনাকে তারা এখন কি বলে? তারা অনেক খুশি, তারা মনে করে আসলে আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আর একটা কথা, যে নদী সাঁতার দিতে যে আমার বন্ধু আমাকে রক্ষা করছিল, বাঁচাইতেছিল, এখন কিন্তু আমরা অনেক মজা করে আমাকে পাইলে, বন্ধুর তোকে কিন্তু আমি একমাত্র বাঁচাইছি। আমি যদি না বাঁচাইতাম তাহলে তুই তাজু ভাই হতে পারতেন না। বাইরে হইতে পারতি না। আসলে আমাকে অনেক মজা লাগতেছে আর কি। আচ্ছা, আপনি এই যে ভাইরাল হওয়ার পরে এআই বুঝেন, এআই দিয়ে আপনার ছবি সুন্দরী মেয়েদের সাথে লাগায় দেয়, দেখছেন? হ্যাঁ, এইভাবে লাগা দেয়। এগুলো দেখে কেমন লাগে আপনার? এগুলো দেখে মনে হয় কি, এগুলো দেখি তো আমি বুঝতে পারি বলে এটা এআই দিয়ে। আসলে মানুষকে বোঝাতে পারি না আমি। মানুষ মনে করে আমাকে অনেক আর কি, গ্রামের লোক, শহর গ্রামে টাচফোন কম আছে, কম ব্যবহার করে, 3 ভাগের 1.5 50-50 এরকম আছে, তাদেরকে বোঝা একবারে মুশকিল। আচ্ছা, তো এই যে ভাইরাল হওয়ার পরে যে আপনি সুন্দর হয়ে গেছেন, শাকিব খানের মতো দেখতে হয়ে গেছেন, আপনার তো কোকড়া চুল ছিল, সেই কোকড়া চুলগুলোকে এরকম সোজা করে দিছে কে? হ্যাঁ, চুল কেটে দিছে কে আপনাকে? চুল কাটি অথবা সেলুনে কাটি। আচ্ছা, এখন হয়তো বা তখন সারাদিনের চুলগুলো আছরি নাই, এখন হয়তো বা 2 বের হলেও আছরি। আচ্ছা, কেউ আপনাকে বলে নাই এখন নায়ক লাগে আপনাকে? বলে। হ্যাঁ, কেউ বলে, ওই একটা গান বলে, ট্যাবলেট খেয়ে গাল ফোলাই দিচ্ছে। আমারও বলে, তুই কি ট্যাবলেট খেয়ে গাল ফোলাই দিচ্ছিস নাকি? আমি বলি, না। আবার চেহারায় তো একটু গ্লো আসছে, হ্যাঁ, কি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করেন নাকি? না, আমি কিছু ইউজ করি না। আচ্ছা, তাহলে হঠাৎ করে এই সৌন্দর্যের পিছনে রহস্য কি? রহস্য কোথায় আবার, এখানে হয়তো বা ঝিলমিল ঘরে সবার সাথে হাসি মস্কারি থাকে। হাসি মস্কারি থাকলে মানুষের সাথে কথা বললে শরীর ঠিক থাকে, হাড় ঠিক থাকে। আচ্ছা, এই জন্য সুন্দর হয়ে গেছেন। আচ্ছা, একটু বলি যে আপনার বিয়ের একটা গল্প শুনেছি যে আপনার ওয়াইফ আপনাকে টাকার জন্য ছেড়ে গেছেন, বা অভাবের জন্য ছেড়ে গেছেন। আপনি কি আসলে যারা টাকা নাই তাদেরকে বিয়ে করা উচিত কি উচিত না? বিয়ে করা যদি বয়স হয় তাহলে তো অবশ্যই দরকার। আর সব মেয়ে তো আর সমান না। তো বুঝে, যে মেয়ে বুঝবে ওই ফ্যামিলিতে বিয়ে করতে হবে। আচ্ছা, আপনার স্ত্রী যে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি থামানোর চেষ্টা করেন নাই? আমি অনেক চেষ্টা করছি, অনেক লোক দিয়ে, লোকের মাধ্যমে পর্যন্ত আমি চেষ্টা করছি। তিনি হয়তো বা বলেছে, অনেক কিছু বলছে। কি বলছে? বলছে বলে কিছু উন্নয়ন করতে পারবে না, আমরা আয়ের চেয়ে ব্যয় বেশি, 10 টাকা পকেটে না ঢুকলে, স্ত্রীর হাতে 10 টাকা না দিতে পারলে, এইরকম ইত্যাদি ভালো মতো খাওয়া দাওয়া একটা ব্যাপার আছে। আপনার স্ত্রী কি পছন্দ করতো, মানে কি কিনতে চাইতো? কান্না করতেছেন নাকি? না, আসলে কি, কিন্তু তা সে সবসময় 3 বেলা মাছ আর গোস্ত খেতে চাচ্ছে। মাছ আর গোস্ত? উনি কি অনেক বড় লোকের মেয়ে ছিলেন? না, ওইরকম বড় লোক না, তিনি মাছ আর গোস্ত প্রিয় তার। আচ্ছা, আর কোনোদিন প্রিয় না। আনতে পারতেন না? না, তখন আনি নাই আর কি, মানে টাকা ছিল না, এই জন্য আনতে পারেন না? হ্যাঁ, টাকার অভাবে টানোয়ারে, আবার মা তখন মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, এখন ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি, ওষুধ বাকি নিতে হয়। কিন্তু তারা বুঝানোর চেষ্টা করেন নাই? বুঝাইছি, অনেক কিছু বুঝাইছি। ওই তখন বলে জীবনে আগাইতে পারবে না, জীবনে মাছ গোস্ত খানা, এরকম আর কি, এইভাবে টোল দিয়ে আর কি। তখন তো তার পক্ষে থাকি, তার ওইদিকের লোক অথবা মানুষ বুদ্ধি দেয় না, বুঝলে, তাহলে ওর চেয়ে ভালো ছেলে পাবি, ভালো পাবি, এরকম আর কি। মানে আপনার শ্বশুর বাড়ি থেকে? হ্যাঁ, শ্বশুর বাড়ি বলতে ওই আশপাশ যে গ্রামে তার আত্মীয় স্বজন আছে। আচ্ছা, এমন মানে আপনার স্ত্রী তো এখন বিয়ে করছে, তাই না? আপনার সাথে তো ডিভোর্স হয়ে গেছে, তো তিনি কি এখন নিয়মিত মাছ গোস্ত খেতে পারছেন? খবর রেখেছেন? না, আমি কেন খবর নেব? তিনি অন্য জায়গায় বসবাস করতেছে, অন্য জায়গায় বিবাহিত হচ্ছে, বাচ্চা আছে। বাচ্চা হয়ে গেছে? মানুষ বলে আর কি, আমি শুনছি, আমি অত কিছু জানি না আর কি। আপনার সাথে কতদিন ছিল? 2 মাস ছিল, 2.5 মাস ছিল আর কি। আচ্ছা তাজু ভাই, আপনার স্ত্রী যদি আপনার লাইফে এখন থাকতো, আপনার স্ত্রী যদি আপনার জীবনে এখন থাকতো, তাহলে কি আপনি তাজু ভাই হতে পারতেন?
সব আল্লাহ পাকের ইচ্ছা। তা আমার স্ত্রী যদি এখন থাকতো, আসলে আমরা দুজন মনে হয় সারা বাংলাদেশ ঘুরতাম। আহা, আপনি মিস করেন তাকে? না, বর্তমান মিস করি না। বর্তমান আরেকজন যদি সামনে আল্লাহ পাক যদি আমাকে বাঁচে রাখে, রিজিক দেয়। তাজু ভাই, আপনার সাবেক যদি আবারও কষ্ট পেয়ে সব কিছু ভুলে ফেলে আপনার কাছে ফিরতে চায়, কি বলবেন? না, এটা তো আসবে না, জীবনে আসবে না। তিনি যদি আসে? যদি আসে আমি এলাও করবো না। করবেন না? না কেন, আপনি কি এখন ভালোবাসেন কাউকে? না, ভালোবাসি নাই ওখানে। আমি তো বললাম ঝিলমিল বাড়ি করবো, ঝিলমিল সব কিছু করবো, তারপরে আসলে মেনে নেবেন? না না না, তাও নেবো না, তাও নেবেন এলাও না? করবো না। তার অন্য জায়গায় বিবাহিত হচ্ছে, অন্য জায়গায় একটা বাচ্চা আছে, আমি কিভাবে তাকে নেব? তখন আমাকে এলাও করে নাই, আমি কেন এখানে এলাও করব? তাই যেসব মানে পুরুষের যখন বউ চলে যায় ছেড়ে, তখন তো পুরুষের অনেক কটু কথা শুনতে হয়, অনেক খারাপ কথা শুনতে হয় না? অবশ্যই। যেসব নারীর বিয়ের পরে যে এরকম এটা লাগবে ওটা লাগবে, গোস্ত খাবো, মাংস খাবো, এই খাবো সেই খাবো, সেই সব নারীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে আমাকে অনেক ধরনের অনেক কিছু বলতে, কয় যে যেতে যায় তারা যাইতে দাও, যে যেখানে সুখ পাবে সেখানে যাবে। তখন আমার মনে হয় যে পাখি উড়ে যায় ওই পাখি যাইতে দিতে হয়। ওরে বাবা, আপনি এত কিছু বোঝেন! বাহ, চমৎকার। আচ্ছা, আমি যতটুকু শুনেছি আপনার ওয়াইফ যখন আপনাকে ছেড়ে চলে গেলেন, আপনাকে ডিভোর্স দিলেন, তখন আপনি প্রায় 4 মাস বাড়িতে যান নাই। হ্যাঁ, ওইরকম 4 মাস 6 মাস আমি কোনো বাড়ি যাইনি, একটা বাড়ি যাইনি। এবং সেই কষ্টটা আপনি নিতে পারেন নাই, কারণ বাড়িতে গেলে আপনার বউয়ের কথা মনে পড়বে। বউর কথা না, ওটাও মনে করার কথা না। মানুষও অনেক কিছু টোল করে, মানুষও অনেক কিছু বলে, হ্যাঁ একটা বউ রাখতে পারলি না, এইভাবে বউ চলে গেল অভাব কারণে, এইরকম আর কি বলে। এই জন্য পালায় বেড়াইছেন? না, পালে না তো, এই ঢাকা শহরে আর কি কাজ করছিলাম, বাড়ির মধ্যে বাড়ি চালাচ্ছিলাম। তো তাজু ভাই, এখন কি মেয়েরা আপনাকে প্রেমের প্রস্তাব দেয়? প্রেমে প্রস্তাব দিলে আমি এলাও করি না। অ্যালাউ করেন না? আচ্ছা, তাহলে পরে করবেন নাকি? হ্যাঁ, পরে। ফোনে তো আপনার তো ফোন নাম্বার পাবলিক, ফোনে তো ফোন টোন দেয় নাকি? ফোন টোন দিলে আমি কই না, আমি কি এখন বলে? আপনি তো অ্যালাউ করেন না বুঝলাম, কিন্তু কি বলে সেটা শুনি। সেটা বলে ওইভাবে বলে না কেউ, অথবা ভিডিও করে চায়, তার পেজ প্রমোট করে চায়, এরকম চায় আর কি। বিয়ে করার জন্য কেউ বলে না। আপনার কেয়ার করে না কেউ ফোন দিয়ে, তাজু ভাই খাইছেন কিনা? হ্যাঁ, এরকম কথা বলে, বলে? মিষ্টি মিষ্টি কথা বলে। মেয়েরা কি হ্যাঁ, মিষ্টি তারা কথা? বলে মেয়েরা যে এত চালাক, যারা তো প্রেম করবে কিভাবে, বিয়ে করবে না কি করবে, এইভাবে না বলে যে বলে আপনি বিয়ে করবেন নাকি, আমার বোন আছে সুন্দর, এবং আমার গ্রামে মেয়ে আছে, করবেন নাকি? আমি বলি না, আমি এখন ওইসব যাব না, আগে ঝিলমিল আমার ঘর হবে, বাড়ি করব ঝিলমিল, তারপর আমার ওই ঝিলমিল ঘরে সুন্দর বউ করব গ্রামে। তারপর কি বলে না বারবার ফোন দিয়ে, তাজু ভাই খাইছেন কিনা, তাজু ভাই কি খাইছেন, হ্যাঁ, খাবার পাঠাবো নাকি? হ্যাঁ, এরকম বলে। তখন আমি কি যে আমি খাইছি, তখন বলে কি দিয়ে খাইছেন, আমি তখন একবার বিরক্ত হয়ে যাই, সব কিছু বলতে হয়, রাগ করে বলি, কই ভাই একটু বলেন ভাই, আপনার কথাগুলো খুব ভালো লাগে। কেউ রুমাল বা কাঁথা সিলাইয়া না 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 পাঠায় না? না আই লাভ ইউ লিখে পাঠায় না? না 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 মেসেজ টেসেজ দেন? না 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 তাজু ভাই লজ্জা লাল হয়ে যাচ্ছে। না, লজ্জা এবার কোরবানি দিচ্ছেন? না, কুরবানি দেয়নি। আচ্ছা, মানে দেওয়ার ইচ্ছা ছিল বা কিছু? দেওয়ার ইচ্ছে থেকে যদি ওরকম সাবান্ত না, সাবান্ত বলতে যদি আমার তবিকে ধরে থাকতো, ওরকম হাতে থাকতো, তাহলে আমি দিতাম। না, এটা কথাটা জিজ্ঞেস করলাম, আপনার একটা গরু দেখলাম, ওটা কি এআই দিয়ে বানাইছেন? হ্যাঁ, ওগুলা এআই দিয়ে। আরে দুষ্টু, আপনি আমি এআই যদি দিয়ে বানানো শিখে গেছেন? আমি যদি কুরবানি দিতাম, আমার টাকা পয়সা থাকতো, অবশ্যই তো সারা বিশ্বে হয়তো টেলিভিশনগুলা জানতো জানতো, না? প্রচার আমি তো করতো। ছবি দেখলাম আপনার পেজেই, ওলে এআই দিয়ে। এআই দিয়ে বানাইছেন? না, আচ্ছা, আমি তো বানি, আমার পেজে তো এরকম নাই। আচ্ছা, তাহলে মানে ভুয়া কোনো পেজে দেখছি না? আচ্ছা তাজু ভাই, বাংলাদেশের কোনো গায়কের গায়িকার গান শুনছেন? অবশ্যই গান শুনছি, সব নায়ক নায়িকার গান শুনছি। তো কোন নায়ক নায়িকা গান গায়? না, হয়তো বা ওরা অভিনয় করে। আচ্ছা, কোন গানটা আপনার প্রিয়? কোন গানটা আমার প্রিয়, গানও বলতে হবে? শুনি। আসলে আপনি শুনতেছেন, সবাই তো একটু একটু গান শুনলে সবার মন ভালো থাকে, হার্টবিট ঠিক থাকে মানুষের। ওরে বাবা, তাই নাকি? তখন আমি ছোটবেলায় ছবি, বেশিরভাগ ছবি দেখেছি সালমান শাহ। সালমান শাহ? হ্যাঁ, পড়ে না চোখের পলক পারেন নাকি?
অবশ্যই। আর তারপরে একটা আমার প্রিয় গান আছে, এটা তো আপনার প্রিয় কোনটা গান। কোনটা? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। ও বাবা, খুব সুন্দর। তাজু ভাই আরেকটা রিকোয়েস্ট, হুম। শাকিব খানের নতুন মুভি দেখছেন? না, এটা দেখা হয় দেখি নাই বর্তমান কোন, শাকিব আমি খানের ছবি কোনো দেখি না। দেখেন না? আচ্ছা, সালমান শাহ দেখি অথবা আগে দেখছিলাম, এখন মনে ছবি নেই। দেখি না। সো রিয়াজের সিনেমা তো দেখেছেন, পড়ে না চোখের পলক গানটা শুনছেন? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। তারপরে গুলো আপনি বলেন। দোহাই লাগে লাগে মুক্তি কি তোমার, তোমার একটু আঁচলে আঁচলে থাকো, ঢাকো, আমি জ্ঞান হারাবো হারাবো, মরেই যাব, বাঁচাতে না পারবে পারবো না না গো। যে। ছোটবেলায় আপনি কি কি খেলতেন? গুটি খেলতাম। গুটি, এই যে মার্বেল দিয়ে, হুম। তারপর ওই যে ডাব গাছের ছাল দিয়ে গাড়ি গাড়ি খেলতেন না? না না, ওই ডাব গাছ বলতে ওগুলা আমাদের এলাকায় ডাব গাছ নাই, ওগুলো নারকেল, নারিকেল নারকেল দিয়ে খেলতাম না। টান দিয়ে নিয়ে যেতেন না? হ্যাঁ, টান আর কি কি খেলতেন? বরফ পানি? হ্যাঁ, এগুলো তো বলতো পেশা আছে। আমি ক্রিকেট খেলার আমি ফাস্ট বলার। আমি ফাস্ট বলার আপনি? আপনার প্রিয় ক্রিকেট খেলোয়াড় কে? আশরাফুল। আশরাফুল? হ্যাঁ। আশরাফুল তো এখন খেলছেন না। খেলছে না, তখন ছোটবেলায় আমরা খেলা দেখছিলাম, তার খেলা অনেক ভালো। তিনি এইভাবে ঠেক দিয়েছিল, এইরকম বেশি ভাব ফোর মেরে থাকছিল তিনি, আচ্ছা, অনেক ভালো লাগে। আর সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তুজা, এছাড়া তামিম ইকবাল, তাদেরকে আপনার কেমন লাগে? তাদেরকে অথবা ভালো লাগে। আশরাফুল ভাইয়ের খেলাটা আমার পারফেক্ট খেলা, ওটা আমার পছন্দের প্রিয়। তার ব্যাট ধরা স্টাইল, ডাং ধরার স্টাইল অনেক ভালো লাগে তার আর কি। আপনি কি অলরাউন্ডার? আপনি নিজেও কি ব্যাট বল দুটেই পারেন? দুইটা না, আমি ব্যাটিংয়ে একটু নর্মাল, বোলিংয়ে ভালো? বলারে ভালো আর কি। কি পেস বোলিং করেন? হ্যাঁ। তাজু ভাই, একদম শেষ মুহূর্তে আপনার সেই কবিতাটা না শুনে কিন্তু আমি যাচ্ছি না। এটা তো কবিতা, কোনো কবিতার কোনো তো এও নাই, এটা একটা বলে ছড়া? ছড়াও তো না, ছন্দ, মানে আমার ছন্দ, আচ্ছা। প্রিয় ছন্দ। ওকে, আপনার প্রিয় ছন্দ শুনি। হ্যাঁ, যেটুকু আমাদের ছোট নদী কচরি ফুল যায়, ভেসে ভেসে যায়, ধরে আনছিলাম। তো এখন পর্যন্ত আমি শুটিংয়ে গেলে নদীপথে, শুটিং বলতে না, ভালো ভিডিও, ভালো দৃশ্যগুলো ভিডিও করতে যাই, নদীর কিনারে যাই, দেখতে যাই, ঘুরতে যাই, তখন কিন্তু চোখে পড়ে। তখনও কিন্তু নৌকা দিয়ে যে ধাম করে ছিঁড়ে আনি এইভাবে। আচ্ছা, তাই? আর নদীর কিনারে চাপে ওগুলো ছিঁড়ি, আচ্ছা, ছিঁড়ি কিন্তু ছিঁড়লে কিন্তু আমার মনে পড়ে, হাই রে ফুল রে, এই ফুল শুধু শহরে মানে অনেক আইটেমের, আমার চর অঞ্চলে এই ফুল কচরি ফুল বউ। এই জন্য তখন আমার ছন্দটা মনে পড়লো, বলে এটা দিয়ে একটা ছন্দ বানাই, 1 লাইন কি 1.5 লাইন ছন্দ বানাই। একটি ফুলের ভালোবাসা হয়ে যায় গভীর ভালোবাসা, তাই আপনার প্রিয় মানুষটাকে সামনে নিয়ে একটি ফুল দিয়ে, যে কোনো ফুল দিয়ে একটি জানিয়ে দেবেন গভীর রাত্রে, একটি ফুল দিয়ে, একটি ফুলের ভালোবাসা হয়ে যায় গভীর ভালোবাসা, তাই আপনার প্রিয় মানুষটাকে দেরি না করে অতি তাড়াতাড়ি একটি ফুল দিয়ে জানিয়ে দেবেন একটি ফুলের ভালোবাসা হয়ে যায় গভীর ভালোবাসা। একদমই তাই। আপনি আপনার প্রিয় মানুষটাকে একটা ফুল দিয়ে অবশ্যই জানিয়ে দিবেন। দৃষ্টি 24-এর কিন্তু নতুন পডকাস্ট শুরু হয়ে গেছে এবং আমাদের পডকাস্টের আজকে প্রথম গেস্ট হচ্ছে তাজু ভাই, এবং তাজু ভাইয়ের সাথে খুব চমৎকার একটা আড্ডা কিন্তু আমার হয়েছে। তাজু ভাই, শেষ করতে যাচ্ছি, চিয়ার্স করবো না? চিয়ার্স করি? আচ্ছা, চিয়ার্স কি বলেন তো? আমি আসলে এগুলো বুঝি না। জানেন না? আচ্ছা, চিয়ার্স হচ্ছে এই যে এরকম কফি মগটা নেন, বলেন চিয়ার্স, বলেন চিয়ার্স। কি চিয়াস? চিয়ার্স। টিয়াস। হ্যাঁ, চিয়ার্স। রেডি, 1 2 3 চিয়ার্স। সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এই প্রোগ্রাম থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাজু ভাই, শেষ করেন, বলেন। আসলে আমাকে সবাই ভালোবাসে, যেখানে যায় ওখানে সবাই আমার সাথে মোলাকাত করে, সবাই ভালো কথা বলে, ভালো পরামর্শ দেয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। থাকেন তাহলে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম।